নমস্কার। ঠিক সন্ধে ৬টা ডিজিটালে জনতার দরবার নিউজ 18 বাংলা ফেসবুক এবং ইউটিউব লাইভে আপনাদের সকলকে জানাই স্বাগত। গুড ইভিনিং। আজ আরো বিপাকে পড়লেন সন্দীপ ঘোষ, আরজি করের প্রাক্তন অধ্যক্ষ। সিবিআই দুটো বিষয়ে তদন্ত করছিল। এক হচ্ছে খুন, ধর্ষণ। 12 দিন পেরিয়ে গেল, এখনো পর্যন্ত পুলিশ যাকে গ্রেফতার করেছিল সঞ্জয় রায়, তাছাড়া আর কাউকে গ্রেফতার করতে পারেনি সিবিআই। আর 2 নম্বর তদন্ত, 15ই অগস্ট মধ্যরাতে যারা তাণ্ডব চালিয়েছিল আরজি করে, সেই ভাঙচুরের ঘটনার তদন্তও করছে সিবিআই। সেটা নিয়েও সিবিআই এখনো কাউকে গ্রেফতার করতে পারেনি। আর আজকে সন্দীপ ঘোষের বিরুদ্ধে ভুরি ভুরি দুর্নীতির অভিযোগ আমরা বারবার দেখিয়ে এসেছি, এই জনতার দরবারেও আলোচনা করেছি। সেই ভুরি ভুরি দুর্নীতির অভিযোগের তদন্ত সিবিআইকে দিয়ে দিয়েছে হাইকোর্ট। সন্দীপ ঘোষ আবার দমে নেই। সন্দীপ ঘোষ গিয়েছিলেন ডিভিশন বেঞ্চে যে তাকে বলতে দেওয়া হোক, তাকে বলার সুযোগ দেওয়া হয়নি সিঙ্গল বেঞ্চে কিভাবে সিবিআই হয়, কারণ তিনি খুব ভালো করে জানেন এই সিবিআই থেকে ইডি মামলা করতে মাত্র 2 থেকে 3 দিন, তারপরেই হয়তো ইডি হেফাজতে চলে যাবেন, অর্থাৎ দুর্নীতির ইস্যুতে তিনি গ্রেপ্তার হবেন। আর ডিভিশন বেঞ্চ তাকে পাত্তাই দিল না, সন্দীপ ঘোষকে ফিরিয়ে দিল। আর যার এই অভিযোগের ভিত্তিতে, আবেদনের ভিত্তিতে সিবিআই সন্দীপ ঘোষের বিরুদ্ধে, তিনি আজকে অনেক স্বস্তি পাচ্ছেন যে তিনি চেয়েছিলেন কিন্তু পারেননি, ভয় পেয়েছিলেন তখন সেই সময় আখতার আলী, প্রাক্তন ডেপুটি সুপার। না, এসব তো হলো সন্দীপ ঘোষের বিরুদ্ধে, দেখাবো আজকে কি দুর্নীতি আছে তার বিরুদ্ধে অভিযোগ। কিন্তু বিষয়টা হচ্ছে বিচার চাই সিবিআই। এই প্রশ্ন তো এই আকুতি তো সব মানুষের, যারা রাত দখল করেছিলেন, যারা রাস্তায় নেমেছিলেন। আমি হয়তো তৃণমূলের স্লোগানটাকে নকল করে ধার করে আমি হয়তো প্রোগ্রামটার নাম দিয়েছি, কিন্তু এটা কোনো পার্টির স্লোগান নয়, এটা সব মানুষের স্লোগান। বিচার চাই সিবিআই। সিবিআই কোথায় বিচার দিতে পারছে? আমরা তো পুলিশের ওপরে ভরসা করিনি, এরকমটাই তো দাবি করে এসেছেন সাধারণ মানুষ। তারপরে সিবিআই হয়েছে, 12-13 দিন হয়ে গেল, 8 দিন হয়ে গেল সন্দীপ ঘোষকে ডাকা হচ্ছে, ঘন্টার পর ঘন্টা জিজ্ঞাসাবাদ হচ্ছে, রাত্রিবেলা গুটি গুটি পায়ে আবার বাড়ি চলে যাচ্ছেন সন্দীপ ঘোষ। তাহলে এটাই তো সব থেকে বড় প্রশ্ন। এই মুহূর্তে আমার সঙ্গে যারা রয়েছেন তাদের সঙ্গে পরিচয় করিয়ে দেব। আমার সঙ্গে রয়েছেন তৃণমূল কংগ্রেস মুখপাত্র কৃষাণু মিত্র, আমার সঙ্গে রয়েছেন বিজেপি মুখপাত্র তন্ময় মুখোপাধ্যায়, আমার সঙ্গে আছেন অবসরপ্রাপ্ত পুলিশ কর্তা অরিন্দম আচার্য। আমি আগে দেখাই আখতার আলী, যিনি বলছিলাম মামলাকারী, তিনি কি বললেন এই সিবিআই তদন্তের পরিপ্রেক্ষিতে, তার বক্তব্য দেখাবো। তারপরে তার যে আইনজীবী তরুণ জ্যোতি তিওয়ারি, তিনি কি বলছেন পরপর দেখাবো। বলেছিলাম আমি সেই অভিযোগগুলোতে এখনই আমি স্ট্যান্ড করে আছি। আর আমি এগুলো কেন করেছি, তার একটা কলেজ ধরুন, একটা কলেজে আমি অনেক বছর কাজ করেছি, ওই কলেজ আমার মায়ের মতন ছিল। আপনার মায়েকে যদি কেউ শর্মসার করে, যে দাগ লাগায়, তাকে আপনি ছাড়বেন? ছাড়বো না। তারপরে উনি ছাত্রদের যে জীবন নিয়ে খেলা করতেন, এইটা আমি সহ্য করতে পারিনি, এই অন্যায় আমি সহ্য করতে পারিনি, যার জন্য আমি বাধ্য হলাম ক্যামেরার সামনে আসতে। আজকে আমি অনারেবল কোর্টকে থ্যাঙ্কস জানাচ্ছি কি আমার প্রেয়ার রেজিস্টার হয়েছে, উনি আদেশ দিয়েছেন এবং সিবিআইকে ইনকোয়ারি করার জন্য ইনস্ট্রাকশন দিয়েছে। এবার এই ডক্টর সন্দীপ ঘোষের মতন যত লোক আছে সবাইকে এক্সপোজ করে শাস্তি দেওয়া উচিত। ছাত্রদের জীবন নিয়ে খেলা করতে আমি আর দেব না। আমি এই বাংলার মাটিতে কাউকে খেলা করতে দেব না। দরকার হলে তাতে আমার যদি প্রাণের আহুতি দিতে হয় আমি দেব। আর যেটা বলছিলাম, তরুণ জ্যোতি তিওয়ারি কি বললেন, সিবিআই চেয়েছিলেন, ইডিও চেয়েছিলেন, কিন্তু ইডি দেওয়া হয়নি। এই কয়েকদিনের মধ্যে ইডি পেতে বাধ্য। দেখুন, চাইলেন ইডি মূলত যারা আর্থিক অপরাধ তদন্ত করে, কিন্তু এক্ষেত্রে আপনারা পেলেন সিবিআই, তাতে তো আপনাদের মামলাদের আসল উদ্দেশ্য কি সফল হবে না? আমরা দুটোই চেয়েছিলাম, সিবিআইও চেয়েছিলাম, ইডিও চেয়েছিলাম। আপনি প্রেয়ারগুলো যদি দেখেন তাহলে হবে।
যদি সিবিআই তদন্ত করে তাহলেও আমার উদ্দেশ্য সফল হবে। কারণ হচ্ছে সিবিআই ইনভেস্টিগেট যখন করবে, ফিনান্সিয়াল স্ক্যাম আছে, যখন ফিনান্সিয়াল স্ক্যামে যখন কেস রেজিস্টার্ড হবে, কোয়াইট নর্মাল শিডিউল অফেন্স হিসাবে ইডি এর মধ্যে আসতে বাধ্য, ইডি আসবে। সুতরাং আমার উদ্দেশ্য সফল হবে। এটা এরকম কোনো তদন্ত নয় যে সিবিআই ইডি নিজের মতো করে যাবে, কোর্টে তত্ত্বাবধানে হবে, কোর্টে রেগুলার রিপোর্ট ফাইল করা হবে, জুডিশিয়াল ইন্টারভেনশন একটা থাকবে এর মধ্যে। বিজেপি মুখপাত্র তন্ময় মুখোপাধ্যায় আমার সঙ্গে রয়েছেন অধ্যাপক সুকান্ত ঘোষও। সবার সঙ্গে পরিচয় করিয়ে দিলাম। এবার আমি অরিন্দম আচার্যর কাছে যাব। বিজেপি মুখপাত্রকে প্লিজ দেখাতে বলবো। তন্ময় মুখোপাধ্যায়, এবার আমি যাব অরিন্দম আচার্যর কাছে। এই দুর্নীতির অভিযোগ তো উঠে এলো, খুন ধর্ষণ হয়েছে বলে ওই তরুণী চিকিৎসকের, অরিন্দম দা, কিন্তু নিহত তরুণী চিকিৎসকের বিচার সিবিআইও কোথায় দিতে পারছে? কোথায় তাদের সমস্যা, কতটা কঠিন হয়েছে কিনা? আমি গতকাল যে সুপ্রিম কোর্ট যে ভার্ডিক্ট দিয়েছে, ডাইরেকশন দিয়েছে, সেটা দুটো জিনিস দিয়ে বলে আপনাকে শুরু করছি। ইডি দিতে পারছে না কেন? ক্লোজ খামে যে 5 দিন পরে সিবিআই আমরা কাজ পেয়েছি, এভিডেন্স প্রায় 80% লোপাট করা হয়েছে। কথা বলেছে এভিডেন্স লোপাট করা হয়েছে। আর একটা হচ্ছে গিয়ে যে সুপ্রিম কোর্টের লার্জার কোর্ট, নট ডিভিশন বেঞ্চ, লার্জার মানে কনসিস্টিং 3 জন, তার মধ্যে একজন বলেছে যে 30 বছরের চাকরিতে আমি এখন পর্যন্ত এরকম তদন্ত দেখিনি। এখন আপনি জানেন যে তারপরে করে যে তাকেও ইন্টারভিউ করা হয়েছিল, অভিষেক বন্দ্যোপাধ্যায় অনেকবার ডেকেছে, অ্যারেস্ট করেনি। কারণ এটা হচ্ছে কি অ্যাপ্রিহেন্ড করে ডাকা হচ্ছে। অ্যাপ্রিহেনশন এবং অ্যারেস্টের মধ্যে অনেক ডিফারেন্স আছে। তবে হ্যাঁ, আজকে 88 আওয়ার্স চলে গেল, এখন পর্যন্ত অ্যারেস্ট হচ্ছে না। কারণ এটা আপনার শুধু নয়, লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের কিন্তু এই ধারণাটা। এবং ইডির প্রতি কিন্তু আজকে সাধারণ মানুষ এক্সপ্লোসিভ মাউন্টিং হাই, যে তারা কেন অ্যারেস্ট করতে পারছে না। অ্যারেস্ট তো ওভাবে হয় না। অ্যারেস্ট যদি সাবস্টেনশিয়েট না করে তাহলে কখনো অ্যারেস্ট হয় না। আজকে যে পলিগ্রাফি টেস্ট থেকে শুরু করে যেগুলো করা হচ্ছে, আগামী দিনে নিশ্চয়ই সেটা ফলপ্রসূ হবে বলে মনে হয়। আর তরুণ জ্যোতি বাবু যে বলেছেন, আমি বলে দিই, ইডি হচ্ছে কি অর্থকরী ব্যাপার, ঠিকই বলেছেন। মার্ডার কেস, সিনিয়র ক্রাইম গুলো সিবিআই করে, এবং সিবিআই করতে করতে যদি দেখে যে আর্থিক কেলেঙ্কারি, তখন অটোমেটিক্যালি ইডি আসে। এখন হাইকোর্ট যেটা প্রশ্ন করেছে, 1.5 বছর আগে কমপ্লেন করা হলো, গত এত তারিখে করা হলো, হঠাৎ করে সিট তৈরি করা হলো, এইটার উপরে কিন্তু হাইকোর্ট আজকে ইডি কে দিয়ে দিচ্ছে বলে আমার মনে হয়। ওকে, আমি তন্ময় বাবুর কাছে আসবো। তন্ময় বাবু, আমি অবশ্যই বললাম যেটা তৃণমূলের স্লোগান ধার করে আমি আজকের প্রোগ্রামটার নাম দিয়েছি, কিন্তু আপনারাও তো বিচার চান, এবং এখন তো সিবিআই এর হাতে আছে, আপনারাও তো সিবিআই এর হাতে বিচার চান। বলুন তো, 13-14 দিন হয়ে গেল, এখনো পর্যন্ত কেন হলো না? আপনারা কি সিজিও কমপ্লেক্স অভিযান করবেন না? অয়নদা, প্রথমে আপনাকে সংশোধন করে দিই, রাজ্যের সমস্ত মানুষ কিন্তু বিচার চায় না। অধিকাংশ মানুষ বিচার চায়, সেই মানুষরা বিচার, যারা প্রথমে এটাকে আত্মহত্যা বলে চালাতে চেয়েছে, যারা তড়িঘড়ি করে দিয়েছে, যারা হচ্ছে ক্রাইম করেছে, ভেঙে দিয়েছে, সেখানে গুন্ডা ঢুকিয়ে লোপাট করতে চেয়েছে, সেটা হচ্ছে শাসক দল। আর এই শাসক এবং পুলিশ, এরা বিচার চায় না। এরা যদি বলে বিচার চাইছে এখন সিবিআই এর কাছে, তাহলে এরা নাটক করছে। সুতরাং পশ্চিমবঙ্গের অধিকাংশ মানুষ চায়, কিন্তু এদের কথা বলবেন না, এরা চায় না, সেই জন্য এরা এগুলো করেছে। আপনারা চান তো? আপনারা তো চান। দ্বিতীয়ত আপনি এটা বলছেন, অবশ্যই অবশ্যই আমরা চাই, এবং এটাও ঠিক যেটা অরিন্দম বাবু বললেন, যে দেখুন, এটা একটা মার্ডার মিস্ট্রি, যে সেই রাত্রে কি ঘটেছিল, কি হয়েছিল, আমি সিবিআই হয়ে এখানে বলতে বসিনি। কিন্তু এইটুকু বলতে পারি যে এখন পলিগ্রাফ টেস্টে পারমিশন পাওয়া গেছে, অনুমতি পাওয়া গেছে, এরপরে নার্কো টেস্ট আছে, সেটাও হয়তো চাইতে পারে সিবিআই। আসল হচ্ছে কথা হচ্ছে সিবিআই কে একটা লিড পেতে হবে, যে কি কোথায় কোন জায়গাটাতে কে থাকতে পারে। একবার সেটা পেলে আমার ধারণা হয়তো সত্যিটা সামনে আসবে। আমরা হচ্ছে চাইবো সেটা সত্যটা সামনে আসুক এবং দোষীরা শাস্তি পাক। এবং আমরা এখনই তার জন্য হতাশ হয়ে পড়ছি না, কারণ অনেক হচ্ছে মার্ডার মিস্ট্রি, একটু সময় লাগে, তারপরে পাওয়া যায়। আপনারা জানেন যে এখন এই যে লাই ডিটেকশন, যেটা পলিগ্রাফ টেস্ট, তার অনুমতিটা পাওয়া গেছে। তো সুতরাং সিবিআই টাইম টু টাইম তদন্ত করে রিপোর্ট দেবে এখন সুপ্রিম কোর্টে, এবং সুপ্রিম কোর্টের নজরদারিটা এখন হচ্ছেই না।
সুতরাং সেক্ষেত্রে ওকে, আমাদের আমি একে একে আসি, কিষাণুর কাছে আসি। একে একে যে অভিযোগগুলো উঠে আসছে, সিবিআই দাবি করছে যে 5 দিন পরে তদন্তভার হাতে পেয়েছে, এই 5 দিনে তথ্য প্রমাণ লোপাট হয়েছে, সেই জন্য নাকি সিবিআই এর অসুবিধা হচ্ছে। দ্বিতীয় হচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায়কে আমরা প্রথম দিনেই দেখেছি বলতে ফাঁসি চাই অভিযুক্তর, সেখানে শাসক দল বরাবর বলে আসছে তোমরা অর্থাৎ শাসক দল বিচার চায় না। নয়ন, দেখো, বিষয়টা হচ্ছে যে আমি জানি না কলকাতা পুলিশের তদন্ততে 80% এভিডেন্স লোপাট হয়েছে, এটা কালকে কখন আলোচনা হবে? কেন কি লাইভ স্ট্রিমিংটা আমিও দেখেছি। সিবিআই একবার বলার কথা ছিল, সিবিআই যে ভিডিও এভিডেন্সটা সিবিআই কে শেয়ার করা হয়েছে কেস ডায়েরি, সেটা বারবার কপিল সিব্বলের তরফ থেকে বলা হচ্ছিল যে ওটা কেন প্রডিউস করছেন না, ওটা কেন চেপে যাচ্ছে। সিবিআই কালকে সারাদিন একটা জিনিস নিয়েই ছিল, সেটা হচ্ছে এফআইআর লজ হয়েছে কিনা, হলে কটার সময় হয়েছে, পুলিশ কমপ্লেন তার আগে হয়েছিল কি হয়নি। এর আগে আমরা এই বিজেপি এবং সিপিএম এর ফেক ফ্যাক্টরিতে গতকালকের আগে বিগত 10-11 দিন ধরে এটা আলোচ্য বিষয় ছিল যে এফআইআর রেজিস্ট্রেশনের আগে, রাত্রেবেলার আগে কোনো পুলিশ কমপ্লেন রেজিস্টার্ড হয়। পুলিশ বিনা কোনো লিখিত কমপ্লেন ছাড়াই পুলিশ তদন্ত করছিল, পোস্টমর্টম করেছে, এসব বিনা কোনো লিখিত কমপ্লেনের ছাড়া। গতকাল আমাদের যিনি আইনজীবী ছিলেন কপিল সিব্বল, তিনি সরাসরি প্রমাণ করে দিয়েছেন যে এই বিজেপি এবং সিপিএম এর দ্বারা প্ররোচিত, এবং সিবিআই যেটা কালকে এস্টাবলিশ করতে চাইছিল যে রাত 11:45 আগে কোনো কেসই রেজিস্টার্ড হয়, সেটাকে নস্যাৎ করা গেছে। এবং আরো বলে দিই, একটু আগে বিজেপির প্রতিনিধি বলছিলেন গতকাল সুপ্রিম কোর্ট ভার্ডিক্ট দিয়েছে। কপিল সিব্বলকে পরবর্তী শুনানিতে আসবেন যখন, তখন দক্ষ পুলিশ অফিসার নিয়ে আসবেন। আপনার কাছে হয়তো সঠিক তথ্য নেই। না না, আমার কাছে সঠিক তথ্য আছে অয়ন, না আমি বলে দিচ্ছি। কিষাণুর কাছে বলছি না, কপিল সিব্বলের কাছে। কালকে এই ব্যাপার আমি বলে দিই, আমাকে তো আটকালে তো হবে না, আমি অনেক দূরে আছি, তো সবাই দূরে আছি, তো একটা 8 সেকেন্ডের গ্যাপ সকলের জন্য হচ্ছে। জাস্টিস চন্দ্রচূড় বলেছে সিবিআই এর যে প্রথম অভিযোগটা ছিল যে 11:45 এফআইআর রেজিস্টার করার আগে উইদাউট এনি কমপ্লেন পুলিশ সবকিছু করেছে, সেইটাকে তথ্য প্রমাণ দিয়ে নস্যাৎ করা গেছে। এবং গতকাল সুপ্রিম কোর্ট কোনো ভার্ডিক্ট দেয়নি, সুপ্রিম কোর্টের পুরোটাই অবজারভেশন ছিল, কোনো ভার্ডিক্ট হয়নি। আমি জানি না বিজেপি কোথা থেকে ভার্ডিক্ট পেল। এবং তথ্য প্রমাণ লোপাট, এটাও কোনো কালকে এস্টাবলিশড হয়নি, কোনো জাজ কিছু বলেনি। যেই প্রমাণগুলোর ভিত্তি করে যেটা বলা গেছে যে 11:45 এফআইআর রুজু করার আগেই কমপ্লেন রেজিস্টার্ড হয়েছিল, সেটা 3টে প্রমাণ দিয়েছে, যেটা কেস ডায়েরিতে আছে। কি? ইনকোয়েস্ট রিপোর্ট, যাতে সকালবেলায় 10:10 জিডি নাম্বার উল্লেখ আছে। সিজার লিস্ট, দুপুরবেলা যে সিজার লিস্ট তৈরি হয়েছে তাতে সকাল 10:10 জিডি নাম্বার ডেট উল্লেখ আছে। এবং পঞ্চনামা, এই পঞ্চনামা যেটা হয়েছে, যার দরুন পরে পোস্টমর্টম হয়েছে, তাতেও এই জিডি নাম্বারটা আছে। এর অতিরিক্ত যেটা কেস ডায়েরিতে নেই, সেটা হচ্ছে ম্যাজিস্ট্রেটের কাছে যে থেকে এই পোস্টমর্টমের ইয়েটা নেওয়া হয়েছিল, সেই ম্যাজিস্ট্রেটও তার যে কপি, তার যে বয়ানটা, তাতে পরিষ্কার এই জিডির উল্লেখ আছে উইথ নাম্বার এবং ডেট। তো সুতরাং এই যে প্রথম জিনিসটা ছিল, এবং আমরা সকলেই জানি যে কোনো অস্বাভাবিক মৃত্যুতে প্রথমে জিডি রেজিস্টার হয় এবং তার তদন্তের বেসিসে, পোস্টমর্টমের বেসিসে পরে এফআইআর হয়। এই ক্ষেত্রে তাই হয়েছে। বন্ধ করতে হবে, বেহারা করবে না জানি, কিন্তু কিছু করার নেই, এই মিথ্যাচারটা আমরা এক্সপোজ করে দিচ্ছি। আচ্ছা, এটা হচ্ছে আনন্যাচারাল ডেথ, মানে সেটা হতে পারে অ্যাক্সিডেন্ট, হতে পারে সুইসাইড, হতে পারে হোমিসাইড, হতে পারে। কোথায় বলা আনন্যাচারাল জিডি করে পছন্দ হয়? এই সমস্ত বড় বড় লয়ারদের এখানে আসবেন না, এই সমস্ত বড় বড় লয়ারদের কালকে সুপ্রিম কোর্ট বলেছে এই কথা যে জিডি করে। তো একটা আনন্যাচারাল ডেথ পোস্টমর্টম হয়ে গেল, একটা এফআইআর হলো না,
তো সেইটা কোর্ট বলেছে এফআইআর হয় না, আনন্যাচারাল ডেথটা পোস্টমর্টমের মাধ্যমে বুঝতে হয় কিসের জন্য আনন্যাচারাল ডেথ, তারপরে মার্ডার এবং রেপে উপনীত হয়ে এফআইআরটা হয়েছে। এই আচ্ছা, ক্ষেত্রে পিছনে আসছি প্লিজ, এমনিতেই আওয়াজে প্রবলেম হয় প্লিজ। পরে বলবেন একটা মানুষ ক্ষেত্রেও তখন করতে গেলে আনন্যাচারাল ডেথ হিসেবে পোস্টমর্টম করতে গেলে আগে কমপ্লেন লজ করতে হয়, সেটা হচ্ছে জিডি নয় এফআইআর। কারণ হচ্ছে সে তখন তো আপনি জানেন না সেই আনন্যাচারালটা কেন হয়েছে। তো এইটা হচ্ছে কালকে আমার বলার দরকার নেই, পুরো ভারতবর্ষ দেখেছে সুপ্রিম কোর্টের প্রসিডিং। এবং দুঃখের বিষয় যে ওখানে কপিল সিবাল উত্তর দিতে পারছেন না বলে তাকে আবার সময় নিতে হলো। রাজ্যের কোন পুলিশ তিনি জানেন, তিনি ওখানে যাওয়ার প্রয়োজন মনে করেননি, কারণ তাদের এই তদন্তটা চান না।